এপার বাংলা ওপার বাংলার আইটির কর্ণধার আনন্দ মাল্টিমিডিয়া স্কুল গৌরীপুরের বিশেষ তত্ত্বাবধায়ক, বিশেষভাবে যিনি সুদৃষ্টি দেন শিক্ষাঙ্গনের বিপ্লব স্থাপন করে বিপ্লব আনয়ন করে শহরের জোরে করে যাচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার জন্য। আজকে 2015 সালের নবীন বরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, অভিভাবক অভিভাবিকাগণ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাগণ, সত্যিকার অর্থে আজকে আমার এত ভালো লাগছে যে আমি অনেক কষ্ট করে এখন টাঙ্গাইলের দেলদুয়ারের নাল্লাপাড়া নামক একটা গ্রামে এটি অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী জনাব আব্দুল মুহিত। আমার সেইখানে থাকার কথা এবং মুহিত সাহেব নিজে স্কুলের যিনি প্রতিষ্ঠাতা দেলওয়ার হোসেন সাহেব, তার বাবার নামে স্কুলটা করেছেন, তিনি গত 1 মাস আগে নিশ্চিত করেছেন আমি যেন সেখানে থাকি। সেই স্কুলটি আমি বেশ কয়েকবার গিয়েছি। কতগুলো চমৎকার বৈশিষ্ট্য স্কুলটি আমাকে আকৃষ্ট করে। স্কুলে প্রায় 1200-1300 ছাত্রীর মধ্যে 600-700 ছাত্রী সাইকেল চালিয়ে স্কুলে আসে। এক সময়ে ওই স্কুলে মেয়েদের পড়তে দেওয়া হতো না, সেই শিকলটা ভেঙে স্কুলটা এখন অত্যন্ত চমৎকার একটি পরিবেশ তৈরি করেছে এবং এই স্কুলের জন্য স্কুলের প্রতিষ্ঠাতা 21 পদক পেয়েছেন। সেই স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি অর্থমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছি যে আমার নিজের স্কুল ছেড়ে নাল্লাপাড়া আমি যেতে পারি না। অর্থাৎ আমি আমার নিজের স্কুলে এসেছি এবং আমার স্কুলে আজকের যে পরিবেশ, আজকে যারা বক্তব্য দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, অভিভাবকবৃন্দ আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমার শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীর জন্য গর্ববোধ করি। সত্যিকার অর্থেই নুরুল গনি স্যার একটি এই স্কুলে আসার সর্বশেষ তথ্যটি ভুলে গেছেন। উনি 24শে ডিসেম্বর স্কুলে এসেছিলেন, কারণ আমি তার ছবি দেখেছি এবং সেই দিনটি বিশেষ করে মনে করার জন্য, কারণ 24শে ডিসেম্বর 1999 ঢাকার কাছে গাজীপুরের ছায়াবীথিতে ডক্টর জামিলুর রেজা চৌধুরী তিনি আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের উদ্বোধন করেছিলেন। আমরা 15 বছর পার করেছি, যদিও এই স্কুলটির 15 বছর পার হয়নি, কিন্তু আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের 15 বছর পার হয়েছে 24শে ডিসেম্বর। স্যারের কথা থেকেই শুরু করতে চাই। আমরা কতগুলো জায়গায় স্বপ্ন দেখেছিলাম, যেমন আমি এবং আমার বন্ধু জালাল, আমরা দুজনে বাংলা ভাষা সাহিত্যে পড়াশোনা করেছি। পারতপক্ষে যেখানে বাংলা লেখা যায় সেখানে ইংরেজি লিখি না, কিন্তু তারপরেও যখন 15 বছর আগে আমরা আনন্দ মাল্টিমিডিয়া স্কুল করি তখন দুটো জিনিস বাধ্যতামূলক করি। প্রথম জিনিস, বাংলা মাধ্যমে পড়াতে হলেও শিশু শ্রেণী থেকে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং শিশু শ্রেণী থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। যেখানে সম্ভব সেখানে ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমি কিন্তু ভাবি নাই গৌরীপুরে একটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান কন্টিনিউ করা যাবে, এটা আমার ধারণার বাইরে ছিল। ফলে প্রধানত যেসব জায়গায় আমরা বাংলা মাধ্যম স্কুলগুলো করতে পেরেছি সেগুলো বাংলা মাধ্যম স্কুলগুলো হিসেবে টিকেছে। গৌরীপুরের স্কুলটি আসলে ইংরেজি মাধ্যম স্কুলের জন্য আমার একটি বড় দৃষ্টান্ত। প্রত্যন্ত গ্রাম থেকে এসছে, যে গ্রামে 1961 সালে হাই স্কুল ছিল না, সেখানে এখনো পর্যন্ত অঙ্কের শিক্ষক পাওয়া যায় না, বিজ্ঞানের শিক্ষক পাওয়া যায় না, ইংরেজির শিক্ষক পাওয়া যায় না। আমরা সেখানে কলেজ করেছি, কলেজে গেলেও শিক্ষক পাই না। গার্লস স্কুল করেছি, সেখানে শিক্ষক পাই না। অতএব আমার ভয় ছিল যে গৌরীপুরের মতন জায়গাতে আমরা শিক্ষক পাবো কিনা। আমি শিক্ষকদেরকে অভিনন্দন জানাই। স্কুলের যিনি উদ্যোক্তার পক্ষে আয়োজন করা সম্ভব, কারণ গৌরীপুরে তো ভালো দালান কোঠা হয়ে উঠেছে। ছাত্রছাত্রী সেটাও পাওয়া কঠিন না, কিন্তু শিক্ষক পাওয়া গেছে এবং শিক্ষক পাওয়া গেছে বলেই তার প্রমাণ কিন্তু
আমার শিক্ষকের চেহারা দেখে বলার দরকার নেই, প্রমাণ হচ্ছে আমার পরীক্ষার ফলাফল। এই পরীক্ষার ফলাফল যদি ভালো না হতো তাহলে নিঃসন্দেহে আপনারা বলতে পারতেন এই স্কুলে কোনো শিক্ষক নাই, এই জন্য ছাত্রছাত্রীরা ফলাফল ভালো করতে পারে না। যেটি সাধারণ বিষয়ে আমি খুব অকপটে এই কথাটি বলতে চাই, আমাদের সন্তানরা সবাই মেধাবী, তাদের কোথাও কোনো মেধার ঘাটতি থাকে না। ওই মেধা আমরা উপযুক্তভাবে পরিচর্যা করতে পারি না বলে সেই মেধা নষ্ট হয়। পরিচর্যার জায়গা কি? পরিচর্যার দুটো জায়গা আছে, একটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আর একটি হচ্ছে বাড়ি। আপনারা যারা অভিভাবক এবং স্কুলগুলো যেহেতু দায়িত্ব নিয়ে কাজ করে, সেই কারণে তাদের মেধার পরিচর্যা হয়। আমি অত্যন্ত গর্বের সাথে এই কথাটি বলতে পারি, এই আনন্দ মাল্টিমিডিয়া স্কুল গৌরীপুরে এসে আমার ছাত্রী 6, 7, 8, 9, 10 পড়ে আজকেও সামান্তা যে সুন্দরভাবে ইংরেজিতে তার বক্তব্য উপস্থাপন করতে পেরেছে, আমি জানি না বাংলাদেশের কয়টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়জন শিক্ষক অথবা শিক্ষয়িত্রী এই, এবং একটি সামান্তা হলেও বেরোচ্ছে, ও এখন কলেজে পড়ে। ওর বক্তৃতা শুনেছিলাম কিছুদিন আগে, নাইমুল বোধহয় ওর নাম, ও আমার ফেসবুকে ফ্রেন্ড আছে, ওই দাঁড়িয়ে আছে। ওর বক্তব্য যখন শুনেছি তখন আমার কাছে মনে হয়েছে আমি সম্ভবত ধারণা করি ও রাজীব উত্তরা মডেল কলেজে বোধহয় পড়ে। আবার আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ওই কলেজের যদি 10টি ভালো ছাত্রের নাম বলতে হয় তাহলে ওর নাম বলতে হবে। এটি আমাদের জন্য গর্ব করার মতন বিষয়, কারণ নিতে পারে যখন শীর্ষস্থান দখল করতে পারে তখন তাকে ব্যতিক্রম বলে উড়িয়ে দেওয়া যাবে না। এবং শুধুমাত্র একবার দুইবার নয়, আমি গত বছরের রেজাল্টও জানি এবং ধারাবাহিকভাবে যে অবস্থাটি আমরা তৈরি করতে পেরেছি সেই ধারাবাহিকতা কি মনে রাখার বিষয় আছে। আমরা আনন্দ মাল্টিমিডিয়া স্কুল, আপনারা জানেন এই বছর ক্লাস 9-এ তথ্য প্রযুক্তি বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে 2011 সাল থেকে। ক্লাস 6 থেকে শুরু করে এখন এই চক্রটা শেষ করা হয়েছে। ভেবে দেখেন 2001-এ সরকার বাধ্যতামূলক করেছে, আমরা করেছি 1999 সালে। অতএব পুরা দেশ যা ভাবে তার 15 বছর আগে আমরা তা ভাবি এবং ভেবেছিলাম বলে স্যার আজকে এই গৌরীপুরে এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান দাঁড়াতে পেরেছে। আমি মনে করি আমাদের এই জন্য, জনবহুল এই দেশটির জন্য যে যত আয়োজন যতভাবে করেন, যত দান খয়রাত যাই কিছু করেন, যত রাস্তাঘাট পুল ব্রিজ যাই কিছু, পথকে সমৃদ্ধ করা যাবে না। এবং এটি আমার চেয়ে বেটার, আমার চেয়ে বেশি কষ্ট করে আর কেউ শিখেনি। অনেকেই বলেন বাংলাদেশে কিছুই হয়নি, অনেকেই বলেন বাংলাদেশের এই স্বাধীনতা 43 বছর পরে এটা হয়নি, এটা হয়নি, ওটা হয়নি। একটু হিসাব করে দেখেন, 1971 সালে বাংলাদেশের মাথা পিছু আয় ছিল $100। বাংলাদেশকে এখন মাথা পিছু আয় $1190, 12 গুণ বৃদ্ধি পেয়েছে গত 43 বছরে। এই বাংলাদেশ তলাহীন ঝুরির দেশ ছিল, যেই বাংলাদেশে এখন $13 বিলিয়ন রিজার্ভ থাকে। এই বাংলাদেশের শিক্ষার হার 20%-এর উপরে ছিল, মেয়েদের শিক্ষা ছিলই না। সেই বাংলাদেশে একেবারে যদি কনজারভেটিভ হইতে বলি তাহলে শিক্ষার হার 65 অতিক্রম করেছে। এবং আমার বন্ধু জালাল অত্যন্ত স্পষ্ট করে বলেছে, আমরা অনেক সময় বলে রেখে আমাদের শিক্ষার সময় খুব ভালো ছিল, কিন্তু নিজেরা গার্জিয়ানরা একটু আপনাদের সন্তানদের সাথে কথা বলে দেখেন, ওদের জ্ঞান আপনার চাইতে, আপনি যারা শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয় অতিক্রম করেছেন তার চাইতে প্রাইমারি স্কুলের একটা বাচ্চার জ্ঞান সম্ভবত একটু বেশি। এবং এই বেশি হয়েছে তার কারণ তার কাছে প্রযুক্তি আছে। আমার মনে আছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন টেলিভিশনের সুইচ প্রথম অন করেছি, আর এখন শিশুরা মায়ের পেট থেকে বেরোনোর পরে টেলিভিশনের পর্দা দেখে। অতএব করতে পারি না যে শিশু মায়ের পেট থেকে পরে টেলিভিশনের পর্দা দেখে এবং যখন আঙুলটা নাড়াতে পারে তখন ইন্টারনেটে প্রবেশ করে। সুতরাং এইদের সাথে আমরা গায়ের জোরে বলতে পারি ওরা কিছুই জানে না, কিন্তু তুলনা করে দেখবেন যে তারা নিশ্চয়ই কিছু জানে, এবং শুধু জানে না, তাদের জ্ঞানের দক্ষতা অনেক সময় মুগ্ধ করে। আমি আমার প্রজন্মের মধ্যে তথ্য প্রযুক্তির অনেক বেশি সময় দিই, এবং এইটার একটি কম্পিউটার ইউজ করতে হয় তখন একটা বাটন বানিয়ে দিতে হয় আমার 21 বছরের ছেলেকে, কারণ আমি আমার ছেলের উপর নির্ভর করি, বাবা এই কাজটা তুই আমাকে করে হওয়া উচিত।
নতুন প্রজন্ম আমার ভবিষ্যৎ, আপনার ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ। সুতরাং ওদের উপরে নির্ভর করে তাদেরকে পৃষ্ঠপোষকতা করি, তাদের পাশে দাঁড়াই, তাদেরকে উপযুক্ত জ্ঞান দেই, তাদের জ্ঞান চর্চা করার পরিবেশ দেই এবং তাদের বেঁচে থাকার একটা সুন্দর পরিবেশ। 15 বছরে তাদের কাজ করার মতন কোনো যোগ্যতা থাকবে না, দেশের কাজ করতে পারবে না, বিশ্বের কাজ করতে পারবে না, নিজের কর্মজীবন তৈরি করতে পারবে না। আমরা আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে এই বিষয়টি সচেতন বলেই কিন্তু 15 বছর আগে দুটি বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করেছিলাম এবং এখন যে লড়াইটা করছি সেই লড়াইটাও খুব স্পষ্ট। আমরা ক্লাসরুমগুলোকে বদলাবো। আপনারা শুনেছেন গত বছর প্রধানমন্ত্রী বই উৎসবের উদ্বোধনে বলেছিলেন আমাদের ছেলে মেয়েরা ল্যাপটপ নিয়ে স্কুলে যাবে, আমি সেই রকম দিনের প্রত্যাশা করি। আমরা 15 বছর আগে পথ ধরে বাংলাদেশে এবার সম্ভবত প্রায় 1000 খানেক শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ মাল্টিমিডিয়ার শিক্ষা পদ্ধতি গ্রহণ করছে, আমাদের বই পড়াচ্ছে, আমাদের সফটওয়্যার পড়াচ্ছে, আমাদের নির্দেশনা, আমাদের উপদেশ অনুযায়ী তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছে। আমরা যদি ভালো না করতাম, আমরা যদি নেতৃত্ব দিতে না পারতাম, আমরা যদি পথ দেখাতে না পারতাম, তাহলে আমাদেরকে নিশ্চয়ই মেঘনা নদীতে আর গোমতী নদীতে ফেলে দিত। আমরা পথ দেখাচ্ছি, আমরা এই জাতিকে শিক্ষার আলো দেখাতে যাব। সত্যিকার অর্থেই কে একজন জানি ঘোষণা করেছেন ডিজিটাল ইউনিভার্সিটির কথা, এটি বাস্তব সত্য। 2009 সালে এই সরকার যখন ক্ষমতায় আসে তখন এই সরকারকে আমি প্রথম প্রস্তাব এবং সেই বিশ্ববিদ্যালয় করে যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার নেতৃত্ব দেবে। 5 বছর পরে আজকে সরকার নীতিগতভাবে ডিজিটাল বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন করেছে। আমি প্রত্যাশা করি অচিরেই সেই বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে ঢাকার কাছে গাজীপুরে। এই বিষয়টি উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়ে তার লিঙ্কটা যেন ক্লাস 1 অথবা নার্সারি কেজি ক্লাস পর্যন্ত স্থাপিত হয়, সেই জন্য আনন্দ মাল্টিমিডিয়া কাজ করছে। অর্থাৎ আমার শিশুটি ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে পড়ার উপযুক্ত হয়ে গড়ে উঠছে, সেই চেষ্টাটাই আমরা করছি। আবার আরেকটি বিষয় আপনারা শুনলে হয়তো অবাক হবেন, আমি যেহেতু নিজে হোঁচট খেয়ে বড় হয়েছি, নিজে কষ্ট করে লেখাপড়া শিখেছি, সেই কারণেই 15 বছর যাবৎ আমার লড়াইটা হচ্ছে শিক্ষাকে গ্রামে পৌঁছানো। ঢাকা শহরে কোনো আনন্দ মাল্টিমিডিয়া স্কুল নাই। আমি ঢাকায় একটা স্কুল করেছিলাম মুগদাপাড়া নামক একটি নিম্নবিত্ত এলাকাতে, কিন্তু বনানী গুলশান অথবা ধানমন্ডিতে কোনো স্কুল করার কোনো ইচ্ছাই আমার কাজ করে না। আমি বিশ্বাস কখনো আমাকে ডাকা হয় তখন আমি সমস্ত কিছু বাদ দিয়ে চলে আসি, কারণ গৌরীপুর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। দাউদকান্দের শিক্ষা অফিসার জেন্ডি করে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল খুঁজে বেড়ান, আমার স্কুলগুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে প্রত্যেক শিক্ষা অফিসার গিয়া ওই স্কুলগুলোকে খুঁজে বের করেন, ভাই আপনারা এত ভালো রেজাল্ট কেমন করে করেন। আপনারা জানেন আমি আনন্দ মাল্টিমিডিয়ার গৌরীপুর সম্পর্কে নতুন তথ্য দিতে চাই না। আমাদের শিক্ষকবৃন্দ, চেয়ারম্যান এবং ছাত্রছাত্রীরা স্কুলটি সম্পর্কে বলেছে। আমি শুধু গার্জিয়ানদেরকে অনুরোধ করব, তারা পৃথিবীর জন্য সবচেয়ে বড় প্রযুক্তি অর্থাৎ দুটি প্রযুক্তিকে যদি আপনার সন্তান আয়ত্ত করতে পারে, তাহলে আমি নিশ্চয়তা দিতে পারি পৃথিবীর কোনো জায়গায়, কোনো অঞ্চলে, কোনো 1 ইঞ্চি জায়গার যে কোনো জায়গাতে তার নেতৃত্ব সবার উপরে থাকবে, সেই প্রত্যাশাই যেন থাকে। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার অনুরোধ হচ্ছে আমরা তোমাদের জন্য কিছু অবকাঠামো দিতে পারছি, শিক্ষক শিক্ষিকা দিতে পারছি, ক্লাসরুমগুলো উন্নত করতে পারছি, টেকনোলজি দিতে পারছি, কিন্তু মনে রাখবে পৃথিবীর কোনো প্রযুক্তি মানুষকে স্থলাভিষিক্ত করে না। আমরা কম্পিউটার দেই, সফটওয়্যার দেই অথবা যাই কিছু দেই, মানুষের মগজের সমান দক্ষতা নিয়ে পৃথিবীর কোনো কম্পিউটার কোনোদিন তৈরি হবে না। অতএব তোমাকে সবচেয়ে বেশি নির্ভর করতে হবে তোমার মেধার উপরে। তোমাকে সবচেয়ে, আমি বিশ্বাস করি আমাদের দেশের শেখ হাসিনা যখন নির্বাচনে ইস্তেহার প্রকাশ করে তাদের একটা বাক্য আছে, এই বাক্যটি আমাদের কাছ থেকে শেখ হাসিনার কাছে তুলে দেওয়া, সেটি হচ্ছে আমরা একটি জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলব। 2008 সালে শেখ হাসিনাকে
আমরা বলেছিলাম আমরা একটি ডিজিটাল বাংলাদেশ করব, 2014 সালে বলেছি আমরা একটি জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করব। এই জ্ঞান ভিত্তিক সমাজ মানে হচ্ছে এক কথা, জ্ঞানের সবচেয়ে বড় গুরুত্ব, অর্থাৎ সেই মানুষটি সবচেয়ে বেশি শক্তিমান, যে মানুষটি সবচেয়ে বেশি জ্ঞানী। অস্ত্র এবং অর্থ তার চেয়ে বহুগুণ বেশি ক্ষমতা হচ্ছে জ্ঞানের। যদি সেই ক্ষমতা না থাকতো তাহলে নুরুল গনি স্যারকে আমরা শ্রদ্ধা করতাম না। সেই ক্ষমতা যদি না থাকতো আমি আজকে গৌরীপুরে এই জনসমাবেশে এসে কথা বলতাম না। আমার যদি কোনো কিছু বাড়তি থেকে থাকে অন্য কোনো একজনের কাছ থেকে, সেইটাকে আমি অবশ্যই জ্ঞান হিসেবে চিহ্নিত করি। ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে আমার অনুরোধ, বড় হবার চেষ্টা করবে এবং সেই চেষ্টাটা হবে জ্ঞানের জন্য বড় হওয়া। পৃথিবীতে যে পরিমাণ জ্ঞান আছে তার অতি অংশ বিশেষও একজন মানুষের পক্ষে ধারণ করা সম্ভব না, এবং সেই কারণে তোমাদেরকে সুনির্দিষ্টভাবে নিজের জীবনের জন্য জ্ঞান অর্জন করতে হবে, নিজের পরিবারের জন্য জ্ঞান অর্জন করতে হবে, নিজের দেশের জন্য জ্ঞান অর্জন করতে হবে। আগামী দিনের পৃথিবীতে যেই দেশ সবচেয়ে জ্ঞানী থাকবে সেই দেশ সবার উপরে থাকবে। এবং আমাদের যারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন তোলেন তাদের শুধু বলতে পারি, আমরা সম্ভবত 2050 সালে ইউরোপের চেয়ে সবচেয়ে বড় অর্থনীতি হব। আমরা সম্ভবত বাংলাদেশ আগামী 2021 সালে মধ্য আয়ের দেশ অতিক্রম করব, এবং আমরা এই বাংলাদেশের মানুষ সম্ভবত পৃথিবীর এমন কোনো দেশ থাকবে না যেই দেশের কিছু না কিছু পরিচালনা করবো না, অথবা আমাদেরকে বাদ দিলে কোনো দেশের কোনো না কোনো ক্ষতি হবে না। সেরকম একটি জায়গায় বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ মানুষকে গড়ে তুলতে হবে, এবং মানুষকে গড়ে তোলার জন্য যত ধরনের প্রচেষ্টা গ্রহণ করা দরকার তত ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হবে। আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের শিক্ষকবৃন্দকে অনুরোধ করব, পৃথিবীতে মানুষ জ্ঞানবীর হয়। আপনি অর্থ দান করলেন কিনা, সম্পদ দান করলেন কিনা, টাকা পয়সা দিলেন কিনা, তার চেয়ে অনেক বেশি মূল্যবান আপনি জ্ঞান দান করলেন কিনা। জ্ঞান এমন একটি দান যেই দান দিলে ওটা বাড়ে। ফলে শিক্ষকবৃন্দ, আপনারা যত বেশি জ্ঞান দান করবেন আপনাদের জ্ঞান তত বাড়বে। এবং আমি প্রত্যাশা করব, ভাববেন না আপনি গৌরীপুরে আছেন কিনা, আনন্দ মাল্টিমিডিয়া আছেন কিনা, আপনি ভাববেন আপনি পৃথিবীর একজন শিক্ষক। সারা পৃথিবীতে শিক্ষকরা সর্বশ্রেষ্ঠ জায়গায় অবস্থান করে। আমি নিজে দেখেছি পৃথিবীর উন্নত দেশগুলোতে সবচেয়ে মর্যাদাবান মানুষটির নাম শিক্ষক, বাংলাদেশেও তাই। আমাকে যদি বলা হয় যে তুমি 5 হয়ে সালাম করো, আমি আমার বাবা মাকে 5 হয়ে সালাম করতাম, আমি আমার প্রাইমারি স্কুলের শিক্ষককে 5 হয়ে সালাম করতাম। এখনো পর্যন্ত আমার যারা শিক্ষক আছেন হাই স্কুল অথবা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়, তাদের সামনে আমার এক পায়ে দাঁড়িয়ে থাকার মতন ইচ্ছা হয়। কোনোদিন মনে হয় না যে এই শিক্ষকটি আমার চেয়ে সেলিব্রিটি না, আমার চেয়ে যে অবস্থানে তিনি থাকুক তাকে যে পরিমাণ মর্যাদা দেওয়ার, সেই মর্যাদা থেকে আমরা কখনো বঞ্চিত করি না। তবে শিক্ষক কখনো টাকার হিসেবে জ্ঞান দান করে না, শিক্ষক কখনো এটাই হিসাব করে দেখে না যে তার কাছে সুযোগ সুবিধা কি আসছে, জ্ঞান দান করে তার আপন মনের আনন্দে। আমি আমার শিক্ষকবৃন্দকে অনুরোধ করব, আপনারা একটি ত্যাগের পেশায় নিয়েছেন, একটি মহৎ পেশা গ্রহণ করেছেন। এই মহৎ পেশার সবচেয়ে বড় আনন্দ হচ্ছে যখন দেখবেন আপনার ছাত্রছাত্রী আপনার সামনে এসে সেলিব্রিটি হয়ে দাঁড়িয়েছে, প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়েছে, বড় হয়ে দাঁড়িয়েছে, তখন আপনার বুকটা ভরে যাবে। অথবা যদি দেখেন কখনো কোনো একজন ছাত্র বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেছে এবং একজন সাধারণ শিক্ষককে 5 হয়ে সালাম করছে, আমার মনে হয় না পৃথিবীর আর কোনো আনন্দ আপনাকে তার চেয়ে বেশি আনন্দিত করতে পারবে। এবং আমি নিশ্চয়তা দিতে পারি আপনাদের সংসদ সদস্য হবে, কেউ না কেউ পৃথিবীকে নেতৃত্ব দেবে। অতএব এই ছাত্রছাত্রীরা আপনার জন্য সোনার টুকরা, তাদের জন্য যদি আপনারা না করেন তাহলে নিজের কাছেই আপনারা নিজে দায়ী থাকবেন। আমি কথা না বাড়িয়ে আপনাদের সকলকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি, বিশেষ করে মায়েদেরকে। এবং এটি আমরা এখানে যারা ছিলাম তারা প্রায় শুধুমাত্র তাদের নিজেদের জন্য না, তারা তাদের সন্তানদের জন্য যে দায়িত্ব পালন করে, এই দায়িত্ব বাংলাদেশকে পৃথিবীর একটি শ্রেষ্ঠতম দেশে পরিণত করবে। মায়েরা তাহলে সম্ভবত আমি শিক্ষিত হতে পারতাম না। বাংলাদেশের মায়েরা
তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছে সেই মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি ভালোবাসা জানিয়ে, তাদেরকে অভিনন্দিত করে আমাদের নতুন প্রজন্মের যে শিশুরা আজকে এই স্কুলে তাদের যাত্রা শুরু করেছে, তারা এবং যারা ইতিমধ্যে স্কুলে অধ্যয়ন করছে তাদের সকলকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা আমাদের স্বপ্ন, তোমরা পুরা দেশের স্বপ্ন, তোমরা পুরা পৃথিবীর স্বপ্ন। এই স্বপ্নকে লালন করি, এই স্বপ্নকে ধারণ করি। আমার স্বপ্ন যত বড় হতে পারে সেটাই যেন আমার মঙ্গল কামনা হয়, সেই কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার ছোট্ট সোনামণিদেরকে আবারও স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।